রহমান রহিম কেমিস্ট্রি শিক্ষালয় পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা আলোচনা করব প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের মিশ্রিত দ্রবণে অদক্ষেপ পড়বে কিনা সেই বিষয় সম্পর্কে। যখন দুইটা দ্রবণকে একসাথে দেওয়া হবে এবং সেখানে যদি বলা হয় যে মিশ্রিত দ্রবণের মধ্যে অদক্ষেপ সৃষ্টি হবে কিনা সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করব। তাহলে একটা দ্রবণের সাথে যখন আরেকটা দ্রবণকে আমরা মিশ্রিত করব, সেই মিশ্রিত দ্রবণে অদক্ষেপ পড়ার জন্য আমাদেরকে দুইটা শর্ত মেনটেন করতে হবে। সেটা হচ্ছে যে যখন একটা মিশ্রিত দ্রবণের মধ্যে কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি হবে, তখন ওই মিশ্রিত দ্রবণে অদক্ষেপ সৃষ্টি হবে। আর যদি কেআইপি ইজ লেস দেন কেএসপি হয়, তাহলে ওই দ্রবণে অদক্ষেপ সৃষ্টি হবে না। যদি দেখা যায় যে কেআইপি সমান কেএসপি হয়, তাহলে সেই দ্রবণটা হবে একটি সম্পৃক্ত দ্রবণ। তাহলে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে অদক্ষেপ সৃষ্টি করার জন্য আমাদের কয়টা শর্ত রয়েছে। তাহলে অদক্ষেপ সৃষ্টির শর্ত, অদক্ষেপ সৃষ্টির শর্ত, তাহলে আমাদের কি বললাম, শর্তটা অবশ্যই তোমাদেরকে মেনটেন করতে হবে। কেআইপি ইজ গ্রেটার দেন যদি কেএসপি হয়, তাহলে অদক্ষেপ পড়বে, অদক্ষেপ পড়বে এই একটা আইটেম। আর যদি দেখা যায় কেআইপি ইজ লেস দেন কেএসপি হয়, তাহলে অদক্ষেপ পড়বে না। আর যদি দেখা যায় কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি হয়, তাহলে দ্রবণটি সম্পৃক্ত হবে, দ্রবণটি সম্পৃক্ত হবে। খেয়াল করো, আমরা এখানে যে তিনটা আইটেমের কথা বলছি, যে অদক্ষেপ সৃষ্টি করতে গেলে আমাদের অবশ্যই এই দুইটা দিয়ে আমরা মেনটেন করতে পারবো যে কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি, মানে আয়নিক গুণফলের মান যদি দ্রাব্যতা গুণফল থেকে বেশি হয়, তাহলে ওই মিশ্রিত দ্রবণের মধ্যে অদক্ষেপ সৃষ্টি হবে। আর যদি কেআইপি ইজ লেস দেন কেএসপি হয়, আয়নিক গুণফলের মান দ্রাব্যতা গুণফল থেকে কম হয়, তাহলে ওই মিশ্রিত দ্রবণে অদক্ষেপ পড়বে না। আর যদি সমান হয়ে যায়, কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি হয়, তাহলে ওই দ্রবণটা একটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। তাহলে আমরা চলো দেখি যে কিভাবে আমরা দুইটা দ্রবণকে একসাথে মিশ্রিত করার পর ওই দ্রবণের মধ্যে অদক্ষেপ সৃষ্টি হয় কিনা, এরকম একটা গাণিতিক সমস্যা। তাহলে আমরা এখান থেকে উদ্দীপকটা অঙ্কন করে নিচ্ছি যে এইরকম যদি দ্রবণ দেয়া থাকে, সেই দ্রবণগুলোর ভিতর থেকে কিভাবে আমরা মিশ্রিত দ্রবণের অদক্ষেপ সৃষ্টি করাবো। তাহলে আমরা এখানে একটা পাত্র নিলাম, এখানে একটা পাত্র নিলাম, এখানে পাত্রের নাম দিলাম 1 আর এখানে দিলাম পাত্রের নাম 2। তাহলে এইখানে আমরা যদি লিখি 0.1 মোলার, এখানে আমরা দিলাম হলো লেড নাইট্রেট দ্রবণ, আর এই পাশে আমরা দিলাম 0.2 মোলার পটাশিয়াম আয়োডাইড দ্রবণ। এখানে আমরা দিয়ে দিলাম 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লেড আয়োডাইড এর কেএসপি সমান দেয়া আছে 2.1 × 10⁻⁻11। আমরা এখান থেকে প্রশ্নটা তৈরি করতে চাই যে উদ্দীপকের 1 ও 2 নং পাত্রের মিশ্রিত দ্রবণে লেড আয়োডাইড এর অদক্ষেপ সৃষ্টি হবে কিনা, অদক্ষেপ সৃষ্টি হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমাদের এখান থেকে মনে রাখা জরুরি, এখান থেকে আমি আসলে কার অদক্ষেপ সৃষ্টি করতে চাই। এখানে আমাদের যার কেএসপি দেয়া থাকবে তারই বলতে হবে যে এখানে অদক্ষেপ সৃষ্টি হবে কিনা। এই জিনিসটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এখানে যে কেএসপির মানটা দেয়া থাকবে, সেই মানের উপর ভিত্তি করে আমরা আসলে অদক্ষেপ সৃষ্টি করাবো কিনা সেই বিষয়টা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথম পাত্রের মধ্যে আমরা দেয়া আছে 0.1 মোলার লেড নাইট্রেটের দ্রবণ, আর দ্বিতীয় পাত্রে দেয়া আছে 0.2 মোলার পটাশিয়াম আয়োডাইডের দ্রবণ। তাহলে এই ধরনের দ্রবণ দ্বারা আমরা যদি অদক্ষেপ সৃষ্টি করতে চাই, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, দুইটা পাত্রের দ্রবণকে একসাথে মিশ্রিত করার পর যে সমীকরণটা হয় সেই সমীকরণটা লিখতে হবে। তারপর আমাদের বের করব যে এখানে লেড আয়োডাইডের কেএসপি দেয়া ছিল, লেড আয়োডাইডের যদি আমি কেআইপি বের করতে পারি, তারপর এই লেড আয়োডাইডের কেএসপির সাথে কেআইপির তুলনা করব। যদি দেখা যায় যে কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি হয়, তাহলে আমরা এই অদক্ষেপ সৃষ্টি করতে পারবো, এই কথাটা বলতে পারবো। আর যদি দেখা যায় যে কেআইপির মানটা কেএসপির মান থেকে কম হয়, তাহলে অদক্ষেপ সৃষ্টি হবে না। এটাকে আমাদের বের করতে হবে যে কেআইপি, লেড আয়োডাইডের কেআইপি আমরা বের করব। তাহলে
প্রথমে আমরা সমীকরণটাকে নির্ণয় করে নেই। 1 ও 2 নং পাত্রের দ্রবণকে একত্রে মিশ্রিত করে পাই। একত্রে আমরা এই দ্রবণটাকে একত্রে মিশ্রিত করব। পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করে পাই। তাহলে আমাদের এখানে কি রয়েছে? লেড নাইট্রেট। এটাকে আমরা পটাশিয়াম আয়োডাইডের সাথে যুক্ত করছি। তাহলে লেড আয়োডিনের সাথে যুক্ত হয়ে লেড আয়োডাইড, আর পটাশিয়াম নাইট্রেটের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম নাইট্রেট। তাহলে আমাদের এখানে নাইট্রেট 2টা আছে, 2 দিলাম। পটাশিয়াম আমাদের আয়োডিন এখানে 2টা আছে, এখানে আমরা 2 দিলাম। এখানে দেখো বিক্রিয়াটা সমতাকিত হয়ে গেছে। এখন আমরা এই যে লেড নাইট্রেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া করার পর লেড আয়োডাইড এবং পটাশিয়াম নাইট্রেট তৈরি হলো। এই লেড আয়োডাইডেরই আমি কেআইপি বের করব। তাহলে লেড আয়োডাইডের কেআইপি বের করার জন্য আমাকে লেডের আয়নের ঘনমাত্রা লাগবে, আয়োডাইডের ঘনমাত্রা লাগবে। তাহলে দুইটা আয়নের ঘাতসহ মোলার ঘনমাত্রার গুণফলকে আমরা নির্ণয় করার মাধ্যমে কেআইপি বের করতে পারবো। তারপর ওই কেআইপির মান থেকে আমি কেএসপির মানের সাথে তুলনা করব। যদি দেখি কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি হয়, তাহলেই ওই মিশ্রিত দ্রবণের মধ্যে অদক্ষেপ সৃষ্টি হবে। তাহলে আমরা এখান থেকে লেড আয়নের ঘনমাত্রা পাবো 1 নং পাত্র থেকে। 1 নং পাত্রের দ্রবণ হতে পাই। তাহলে লেড আয়নের ঘনমাত্রা, তাহলে এখানে আমাদের দেয়া আছে হচ্ছে 0.1 মোলার। আর 2 নং পাত্রের দ্রবণ থেকে আমরা পাবো আয়োডাইডের ঘনমাত্রা। 2 নং পাত্রের দ্রবণ হতে পাই, এখানে আমাদের আয়োডাইডের ঘনমাত্রা আমরা পাবো, এখানে পাবো হলো 0.2 মোলার। তাহলে দেখো, খেয়াল করো যে আমরা লেডের ঘনমাত্রা পেয়ে গেলাম, আয়োডিনের ঘনমাত্রা পেয়ে গেলাম। এখন এই দুইটা ঘনমাত্রাকে যদি আমরা মোলার ঘনমাত্রা হিসাবে সূত্রের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমরা সেখান থেকে কেআইপি বের করতে পারবো। তাহলে আমরা এখান থেকে কি লিখি? লেড আয়োডাইডের কেআইপি। তাহলে দুইটা আয়নের ঘাতসহ মোলার ঘনমাত্রার গুণফল। এক্ষেত্রে লেড আয়নের ঘনমাত্রা এবং আয়োডাইডের ঘনমাত্রার ঘাতসহ, এখানে আয়োডিন 2টা রয়েছে, সেজন্য এখানে মানটা আমরা স্কোয়ার করে নিয়েছি 0.1, আর এই পাশে হচ্ছে 0.2। তাহলে এখানে হবে 4 × 10⁻³ এখন দেখো, এখানে লেড আয়োডাইডের কেআইপি এত বের হয়েছে, আর প্রশ্নের মধ্যে কেএসপি দেয়া ছিল এত। এখন এটার সাথে আমরা এখন তুলনা করে দেখব যে আসলে কোনটা বড়। এখানে আমরা লিখব দেয়া আছে লেড আয়োডাইডের কেএসপি সমান 2.1 × 10⁻11। খেয়াল করো, কেআইপি দেখা যাচ্ছে এখানে 4 × 10⁻³ আর এখান থেকে কেএসপি দেওয়া আছে 2.1 × 10⁻11। তাহলে এই লেড আয়োডাইডের কেআইপি এবং কেএসপির মধ্যে দেখা যায় যে লেড আয়োডাইডের কেআইপির মানটা বড়। সেই জন্য আমরা বলতে পারবো যে লেড আয়োডাইডের মিশ্রিত দ্রবণে অদক্ষেপ সৃষ্টি হবে। শর্তটা লিখছি, যেহেতু লেড আয়োডাইডের কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি, সেহেতু মিশ্রিত দ্রবণে লেড আয়োডাইডের হলুদ বর্ণের অদক্ষেপ সৃষ্টি পড়বে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা খুব সহজে কিভাবে বের করে নিলাম। তাহলে আমাদের এখান থেকে প্রথমে যে অংশটা রয়েছে, যে যখন আমরা দুইটা দ্রবণকে একত্রে মিশ্রিত করে অদক্ষেপ সৃষ্টি করার কথা বলা হবে, প্রথমে আমরা দেখব যে আসলে দুইটা দ্রবণকে মিশ্রিত করার পর যে অংশটাকে চাওয়া হয় যে অদক্ষেপ সৃষ্টি হবে কিনা, তারপর ওই সমীকরণ থেকে এর মান কেআইপির মানটা আমরা বের করে নিব। তারপরে ওই কেআইপির মানটা নির্ণয় করার জন্য আমাদের ওই দুইটা আয়নের ঘনমাত্রা লাগবে, সূত্রের মধ্যে বসিয়ে দিয়ে কেআইপি নির্ণয় করব। তারপরে কেআইপি নির্ণয় করার পর কেএসপির সাথে আমরা তুলনা করব। যদি দেখি যে কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি হয়, তাহলে ওই মিশ্রিত দ্রবণের মধ্যে অদক্ষেপ সৃষ্টি হবে। তাহলে আমরা এখান থেকেও নির্ণয় করে দেখিয়েছি যে লেড আয়োডাইডের ক্ষেত্রে
আমরা এখানে কেআইপির মান পেয়েছি 4 × 10⁻³ এবং লেড আয়োডাইডের কেএসপির মান পেয়েছি 2.1 × 10⁻11। হিসাব করে আমরা দেখলাম যে লেড আয়োডাইডের কেআইপির মানটা কেএসপির তুলনায় বড়, সেজন্য এই মিশ্রিত দ্রবণে অদক্ষেপ পড়বে। এইভাবে তোমরা প্রথম যে সৃজনশীলের প্যাটার্নটা রয়েছে যে মিশ্রিত করলে অদক্ষেপ সৃষ্টি হয় কিনা সেই বিষয়টা আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝে নিলাম। এটাই ছিল এই কেএসপি এবং কেআইপির ভিতরে একটা গুরুত্বপূর্ণ টিপস, যে যদি কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি হয় তাহলে ওই মিশ্রিত দ্রবণের মধ্যে অদক্ষেপ সৃষ্টি হয়। এবং সেক্ষেত্রে আমরা এখানে গাণিতিকভাবেই দেখাই দিলাম যে কিভাবে ওই দুইটা দ্রবণের মধ্যে মিশ্রিত করার পর অদক্ষেপটা সৃষ্টি হয়। এরপরে আমরা আরেকটা উদ্দীপক দেখাবো, যে উদ্দীপকের মাধ্যমে পরীক্ষায় সাধারণত খুব বেশি পরিমাণে দেওয়া হয় যদি প্রশ্নের মধ্যে আয়তন দেয়া থাকে। আর এই উদ্দীপকের ভিতরে আমাদের দেয়া ছিল শুধুমাত্র ঘনমাত্রা। ঘনমাত্রা দেয়া থাকলে শুধুমাত্র আমরা এই ফরম্যাটের মাধ্যমে করব। আর যদি প্রশ্নের মধ্যে আমার আয়তন দেয়া থাকে তাহলে সেই আয়তনের মাধ্যমেও কিভাবে আমরা মিশ্রিত দ্রবণের অদক্ষেপ সৃষ্টি করতে পারি সেই জিনিসটা আমরা জানবো। এখন 2 নম্বর উদ্দীপকের সিস্টেমটা যদি আমরা দেখি যে উদ্দীপকে সাধারণত 2 ধরনের ক্যাটাগরি দেওয়া হয়, ঠিক আছে? সেই 2 ধরনের ক্যাটাগরির ভিতর থেকে আমরা সাধারণত মিশ্রিত দ্রবণে অদক্ষেপ সৃষ্টি হয় কিনা এই বিষয়টা আমরা সবসময় জেনে নিই। এখন আমরা আরেকটা উদ্দীপক অঙ্কন করেছি যেখানে আয়তন দেয়া রয়েছে। এক্ষেত্রে আমরা লিখলাম হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর এই পাত্রের মধ্যে আমরা দিলাম হলো 60 ml। এখানে আমরা দিলাম সোডিয়াম ফ্লোরাইড, এখানে আমরা দিলাম ক্যালসিয়াম ফ্লোরাইড। এর জন্য কেআইপির মান আমরা কেএসপির মানের একটা তুলনা করলাম যে 2.8 × 10⁻⁹। এখন আমরা যদি এই জায়গা থেকে প্রশ্ন করি উদ্দীপকের 1 ও 2 নং পাত্রের মিশ্রিত দ্রবণে অদক্ষেপ পড়বে কিনা, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আগের উদ্দীপকের সিস্টেম আর এখনকার উদ্দীপকের সিস্টেমের মধ্যে একটু পার্থক্য রয়েছে। খেয়াল করলে বুঝতে পারবা যে আগে শুধুমাত্র ঘনমাত্রা দেওয়া ছিল, এখানেও ঘনমাত্রা দেওয়া ছিল। আর এখনকার উদ্দীপকের ভিতরে আয়তন এবং ঘনমাত্রা দেওয়া থাকলে সেটা তোমরা কিভাবে নির্ণয় করবে সেই জিনিসটা আমরা এখানে দেখাবো। পরিবর্তিত অংশের মধ্যে একই আমরা পাবো, আর শুধুমাত্র এখানে নতুন একটা ক্যাটাগরি, অর্থাৎ যখন আমরা একটা পাত্রের ভিতর থেকে আরেকটা পাত্রের দ্রবণকে মিশ্রিত করে ঘনমাত্রা নির্ণয় করব, তার জন্য আমাকে একটা সূত্র ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে V1S1 = V2S2। এই সূত্রের সাহায্যে বের করব। আর যদি দেখা যায় শুধুমাত্র ঘনমাত্রা রয়েছে তাহলে 1 নং পাত্র অথবা 2 নং পাত্র থেকে ওই নির্দিষ্ট আয়নের ঘনমাত্রা আমরা সরাসরি নির্ণয় করে নিতে পারবো। তাহলে এই প্রশ্নের জন্য আমরা একটু খেয়াল করে দেখি আয়তন আর ঘনমাত্রা এই প্রশ্নটাই সাধারণত এই ধরনের প্রশ্ন পরীক্ষায় সবচেয়ে বেশি দেওয়া হয়। এই জন্য এই উদ্দীপকটা তোমরা ভালো করে খেয়াল করো যেন তোমরা পরীক্ষায় এই ধরনের উদ্দীপক আসলে সহজে পারো। তাহলে 1 ও 2 নং পাত্রের দ্রবণকে একত্রে মিশ্রিত করলে অদক্ষেপ সৃষ্টি হবে কিনা। তাহলে এখানে আমরা দেখব যে ক্যালসিয়াম ফ্লোরাইডের কেএসপি দেয়া আছে, তার মানে এই কেএসপি থেকেই আমরা ক্যালসিয়াম ফ্লোরাইডের কেআইপি নির্ণয় করব। যদি দেখি যে ক্যালসিয়াম ফ্লোরাইডের কেআইপির মানটা কেএসপির তুলনায় বেশি হয় তাহলেই বুঝবো যে ওই দ্রবণের মধ্যে অদক্ষেপ সৃষ্টি হয়েছে। তাহলে আগের উদ্দীপক এবং এখনকার উদ্দীপকের মধ্যে বললাম একটা জিনিসের পার্থক্য, সেটা হচ্ছে আগে শুধুমাত্র ঘনমাত্রা দেওয়া ছিল আর এখন ঘনমাত্রার আয়তন দেয়া আছে। তাহলে ঘনমাত্রার আয়তন দেয়া থাকলে আমরা V1S1 = V2S2 এই সূত্রের সাহায্যে মিশ্রিত করার পর যে ঘনমাত্রা বের করা লাগে সেই জিনিসটা আমরা এখান থেকে বের করে নিব। তাহলে প্রথমে আমরা মিশ্রিত করব, মিশ্রিত করলে যে জিনিসটা হয় বিক্রিয়াতে সেই জিনিসটা আমরা আগে এখানে দেখে নিই। মিশ্রিত করে পাই, আমরা এখান থেকে মিশ্রিত করব, মিশ্রিত করে পাই। তাহলে মিশ্রিত করে এখানে আমাদের হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম ফ্লোরাইড। সোডিয়াম ফ্লোরাইডের সাথে যদি আমরা বিক্রিয়া করি ক্যালসিয়াম ফ্লোরিনের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম ফ্লোরাইড, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে হাইড্রোক্সাইড আছে আমাদের 2টা, তাহলে আমরা এখান থেকে লিখব 2, সোডিয়াম 2টা আছে 2 দিব, ফ্লোরাইড 2টা 2।
এখন এই বিক্রিয়াটা সমতাকরণ করা হয়েছে, বিস্তৃত করার পর আমরা দেখলাম যে ক্যালসিয়াম ফ্লোরাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে। যদি দুইটা কেএসপি দেওয়া থাকে তাহলে দুইটা কেআইপি বের করতে হবে, আর যদি একটা কেএসপি দেওয়া থাকে তাহলে একটা কেআইপি বের করতে হবে। এখানে আমার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস, যে যখন আমরা দেখব যে একটা কেএসপি দেওয়া আছে তখন একটারই কেআইপি বের করতে হবে। এখন যদি আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডেরও কেএসপি দেওয়া থাকতো তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আমরা কেআইপি নির্ণয় করে দেখতাম যে আসলে যে দ্রবণের মধ্যে অদক্ষেপ সৃষ্টি হয় কিনা, মানে কোন মানটা বেশি হয়। তাহলে এখান থেকে দেখো ক্যালসিয়াম ফ্লোরাইডের শুধুমাত্র কেএসপি দেওয়া ছিল, তাহলে আমি ক্যালসিয়াম ফ্লোরাইডের মধ্য থেকেই শুধুমাত্র কেআইপি নির্ণয় করে নিব। তাহলে এখন যদি আমরা মিশ্রিত করে পাই, মিশ্রণের পর কার ঘনমাত্রা নির্ণয় করতে হবে? ক্যালসিয়ামের। তাহলে ক্যালসিয়ামের ঘনমাত্রা V1S1 = V2S2। তাহলে এখান থেকে আমরা লিখব 0.1 × 100 / টোটাল পাত্রের আয়তন, V মানে 160। তাহলে এখান থেকে আমরা পাবো 0.0625 m। অনুরূপভাবে ফ্লোরাইড আয়নের জন্য আমরা এখান থেকে পাবো হচ্ছে, এখানে আমরা ঘনমাত্রা দেয়া আছে 0.2, মানে V1S1 হচ্ছে 0.2, এখানে 60 আর হলো টোটাল হলো 160 মিলিলিটার। এখানে ক্যালকুলেশন করলে পারবো 0.075 মোলার। দেখো এখানে মিশ্রিত করার পর V1S1 = V2S2 এই সূত্রের সাহায্যে আমরা মিশ্রিত করার পর ক্যালসিয়ামের ঘনমাত্রা নির্ণয় করেছি এবং ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা নির্ণয় করেছি। দেখা গেল যে ক্যালসিয়াম এবং ফ্লোরিনের জন্য আলাদা আলাদা ঘনমাত্রা এখান থেকে আমরা পেয়ে গেলাম। সেক্ষেত্রে ক্যালসিয়াম এর ঘনমাত্রা পেলাম 0.0625, আর এখান থেকে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা পেলাম 0.075। এখন আমরা ক্যালসিয়াম ফ্লোরাইডের জন্য সূত্রটা বের করে আমি কেআইপি নির্ণয় করে ফেলব। তাহলে আমরা তুলনা করব যে ওই দ্রবণের মধ্যে অদক্ষেপ সৃষ্টি হয় কিনা। ক্যালসিয়াম ফ্লোরাইডের কেআইপি সমান ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা এবং ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা ঘাত সহ। তাহলে এখানে 2 আছে বলে আমরা 2 ব্যবহার করলাম। এখানে আমরা ক্যালসিয়ামের ঘনমাত্রা লিখব 0.0625, আর এখানে লিখব আমরা 0.075 হোল স্কোয়ার। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো 5.6 × 10⁻³ এখন দেখো প্রশ্নের মধ্যে আমাদের একটা কেএসপি দেয়া আছে আর এখানেও আমাদের কেআইপি দেয়া আছে। তাহলে এই দুইটা মানের মধ্যে যে মানটা বড় সেটার জন্যই আমরা নির্ণয় করব যে অদক্ষেপ সৃষ্টি হয় কিনা। এরপর আমরা লিখব দেয়া আছে ক্যালসিয়াম ফ্লোরাইড এর কেএসপি সমান 2.8 × 10⁻⁹। তো এখন দেখো এই মান এবং এই মানের মধ্যে কোন মানটা বড়। তাহলে দেখাই যাচ্ছে যে ক্যালসিয়াম ফ্লোরাইডের কেআইপির মানটা বড়। তাহলে আমরা দেখলাম যে ক্যালসিয়াম ফ্লোরাইডের কেআইপির মান বড় হওয়ার কারণে মিশ্রিত দ্রবণে ক্যালসিয়াম ফ্লোরাইডেরই অদক্ষেপ সৃষ্টি হবে। দেখবা যেহেতু ক্যালসিয়াম ফ্লোরাইডের কেআইপি ইজ গ্রেটার দেন কেএসপি, সেহেতু মিশ্রিত দ্রবণে ক্যালসিয়াম ফ্লোরাইডের সাদা অদক্ষেপ পড়বে। এভাবে তোমরা যে যদি আয়তন এবং ঘনমাত্রা দেয়া থাকে তাহলে কিভাবে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা লাগে এবং সেই ক্ষেত্রে আমরা এর সাথে তুলনা করে অদক্ষেপ সৃষ্টি করতে পারি কিনা সেই বিষয়টা আমরা দেখলাম। তাহলে এখান থেকে মনে রাখা জরুরি, যখন শুধুমাত্র ঘনমাত্রা দেয়া থাকবে তাহলে ডাইরেক্ট পাত্র থেকে আমি ঘনমাত্রা নির্ণয় করে নিব, আর যদি আয়তন আর ঘনমাত্রা দেয়া থাকে তাহলে V1S1 = V2S2 এই সূত্রের সাহায্যে আমরা ঘনমাত্রা নির্ণয় করব। কখনো যদি দেখা যায় যে কেএসপি এবং কেআইপির মান সমান হয় তাহলে ওই দ্রবণটা একটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে যে আমরা মিশ্রিত দ্রবণের ক্ষেত্রে অদক্ষেপ সৃষ্টি হয় কিনা তার শর্তগুলো মেনটেন করে কিভাবে গাণিতিক সমস্যা করা লাগে সেই বিষয়টা আলোচনা করলাম। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে এরকম যদি তোমরা আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চাও তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই তোমরা একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তোমরা ভালো এবং সুস্থ থাকো এই আশা ব্যক্ত করে আল্লাহ হাফেজ।